আসসালামু আলাইকুম। শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা নিশ্চয় এতক্ষণে তোমাদের নতুন বই হাতে পেয়ে গেছো। এখন থেকে আমরা তোমাদের সকল বিষয়ের উপর প্রতিটি সমস্যা নিয়ে ভিডিও ক্লাস আপলোড করব। তাই সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য আমাদের শিখি একাডেমি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। তো এই ক্লাসটিতে এখন আমরা সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের প্রথম অধ্যায়টি থেকে আলোচনা করব। এখানে এই অধ্যায়টির বিষয়বস্তু হলো প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ করি। এখানে প্রথমেই বলা হয়েছে পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ। নিচে কয়েকটি পরিস্থিতির উল্লেখ আছে। এসব পরিস্থিতিতে কিভাবে যোগাযোগ করবে তা পরিকল্পনা করো এবং ভূমিকা বিনয়ের মাধ্যমে উপস্থাপন করো। এখানে আমাদেরকে নিচে কয়েকটি পরিস্থিতি দেওয়া হয়েছে। আমরা আমাদের দৈনন্দিন জীবনে এ ধরনের পরিস্থিতিগুলোর সম্মুখীন হই। তখন কিন্তু আমাদের প্রত্যেকের নিজেদেরকে এই পরিস্থিতিগুলো মোকাবিলা করতে হয়। তো চলো প্রথমেই আমরা এসব পরিস্থিতিগুলো দেখে নিই। এখানে প্রথম পরিস্থিতিটিতে বলা হয়েছে, আজ তোমার একজন সহপাঠী ও তুমি সবার আগে ক্লাসে চলে এসেছো। ক্লাসরুমে একটু আগেই ঝাড়ু দেওয়া হয়েছে এবং মেঝে পানি দিয়ে মুছে দেওয়া হয়েছে, যা তুমি খেয়াল করনি। ভেজা মেঝেতে তোমার জুতার ছাপ পড়ায় বিদ্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী ওই জায়গাগুলোতে আবার মুছে দিতে থাকলেন। এই অবস্থায় তুমি তাকে কি বলবে এবং কিভাবে বলবে? অর্থাৎ এই পরিস্থিতিটিতে যদি আমরা থাকতাম, সেক্ষেত্রে আমরা এই পরিস্থিতিটি কিভাবে মোকাবিলা করতাম, ওই পরিচ্ছন্নতা কর্মীর সাথে কিভাবে কথা বলতাম। তো চলো আমি তোমাদেরকে এর নমুনা উত্তরটি দেখিয়ে দিচ্ছি। ওই পরিস্থিতিতে আমরা পরিচ্ছন্নতা কর্মীর সাথে যেভাবে কথা বলে পরিস্থিতিটি মোকাবিলা করতে পারতাম। এর নমুনা উত্তরটি হলো, দুঃখিত, আমি আসলে খেয়াল করিনি যে আপনি রুম পরিষ্কার করছেন। আমি খেয়াল করলে রুমের বাইরে অপেক্ষা করে রুমে প্রবেশ করতাম। এরপর থেকে আমি এ ধরনের ভুল করব না। এভাবে করে ওই পরিচ্ছন্নতা কর্মীর সাথে কথা বলেই কিন্তু আমরা পরিস্থিতিটি মোকাবিলা করতে পারতাম। এরপর চলো আমরা পরবর্তী পরিস্থিতিটি দেখে নিই। এরপর পরিস্থিতি 2-এ বলা হয়েছে, বিশেষ প্রয়োজনে মাকে নিয়ে আত্মীয়ের বাড়ি যেতে হবে, যেখানে আগে কখনো যাওনি। সে আত্মীয়রা থাকে তোমাদের বাড়ি থেকে কিছুটা দূরে। ওই জায়গায় কিভাবে যাবে আর ঠিকমতো পৌঁছানোর পর কার কার সাথে যোগাযোগ করবে? প্রিয় শিক্ষার্থীরা, আমরাও কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে এ ধরনের পরিস্থিতির সম্মুখীন হই। এখন এ ধরনের পরিস্থিতিতে আমরা কি করতাম, কিভাবে ওই পরিস্থিতিটিকে মোকাবিলা করতাম? তো চলো আমি তোমাদেরকে এর নমুনা উত্তরটি দেখিয়ে দিচ্ছি। এ ধরনের পরিস্থিতিতে প্রথমে আমরা সে আত্মীয়ের কাছ থেকে তাদের ঠিকানাটি জেনে নিব। এরপর কারো কাছ থেকে সেখানে যাওয়ার উপায়টি জেনে নিব। সেখানে পৌঁছানোর পর আত্মীয়ের ফোন নাম্বারে ফোন দিয়ে জেনে নিব কিভাবে তাদের বাড়িতে পৌঁছাতে পারি, অথবা তাদের অনুরোধ করব তারা যেন কাউকে দিয়ে আমাদেরকে নিতে পাঠায়। এবার চলো আমরা পরবর্তী পরিস্থিতিটি দেখে নিই। এরপর পরিস্থিতি 3-এ বলা হয়েছে, বিদ্যালয়ে আসার পথে জানতে পারলে তোমাদের স্কুলের একজন ছাত্রীর বাল্যবিবাহ হতে যাচ্ছে। এ নিয়ে বন্ধুরা মিলে আলোচনা করলে এবং সিদ্ধান্ত নিলে যে তোমরা বাল্যবিবাহ প্রতিরোধ করার চেষ্টা করবে। এখন বন্ধুরা মিলে কার কার সাথে যোগাযোগ করবে ও কি বলবে? এখন আমরা যদি এই পরিস্থিতিটির সম্মুখীন হতাম, তাহলে কিভাবে ওই বাল্যবিবাহটি প্রতিরোধ করতাম? চলো আমি তোমাদেরকে এই সমস্যাটিরও নমুনা সমাধান দেখিয়ে দিচ্ছি। এ অবস্থায় বিষয়টি আমাদের স্কুলের শিক্ষককে জানাতে পারি, যাতে করে শিক্ষক তাদের পরিবারকে বোঝায় যে বাল্যবিবাহ দেওয়া ঠিক নয়। যদি তারা আমাদের কথা না বুঝতে পারে, সেক্ষেত্রে আমরা থানায় গিয়ে অভিযোগ করতে পারি, কেননা বাল্যবিবাহ আইনত দণ্ডনীয় অপরাধ। এরপর আমরা পরিস্থিতি 4-এ কি বলা হয়েছে দেখে নিই। এখানে বলা হয়েছে, বিদ্যালয়ের একজন শিক্ষার্থী নতুন ভর্তি হয়েছে। কিছুদিন আগে তার পরিবার এ এলাকায় এসেছে। তোমার বিদ্যালয় এবং এলাকা সম্পর্কে তাকে কিভাবে পরিচিত করবে? এই পরিস্থিতিটিতে আমরা যা করতে পারি, চলো আমি তোমাদেরকে তার নমুনা উত্তরটি দেখিয়ে দিচ্ছি। এই পরিস্থিতিতে প্রথমেই আমি নতুন বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে তার সাথে পরিচিত হব। এরপর সে কোন বাসায় থাকে, তার কি আমাদের স্কুলে কোনো সমস্যা হচ্ছে কিনা, এসব কুশলাদি জিজ্ঞাসা করতে পারি। এমনকি আমি তাকে আমাদের বিদ্যালয় এবং এলাকা ঘুরিয়ে দেখাতে পারি। এবার আমরা পরিস্থিতি 5-এর ঘটনাটি দেখে নিই। এখানে বলা হয়েছে, একটি বিষয় নিয়ে তোমার 2 বন্ধুর মতের পার্থক্য হয়েছে এবং তাদের মধ্যে তর্কাতর্কি হচ্ছে। কিছুক্ষণ ধরে এ অবস্থা চলায় তুমি এগিয়ে গেলে এবং তাদেরকে শান্ত করার চেষ্টা করলে। এখন তোমার ভূমিকা ও কথা কি হবে?
অর্থাৎ ওই পরিস্থিতিতে আমি তাদেরকে শান্ত করার জন্য কিভাবে কথা বলতাম। এক্ষেত্রে প্রথমে আমি তাদেরকে থামানোর চেষ্টা করব এবং তাদের কথা শুনব, তাদেরকে বোঝাবো যে এটি একটি খেলা, এটি নিয়ে এভাবে তর্কাতর্কি করলে আমাদের ভবিষ্যৎ সম্পর্ক নষ্ট হবে। এরপর তারা যে কারণে তর্কাতর্কি করছিল কারণটি অভিজ্ঞ কাউকে বলবো যাতে করে তারা সমাধান করতে পারেন। এবার চলো আমরা সবশেষ পরিস্থিতি 6-এর ঘটনাটি দেখে নেই। এখানে বলা হয়েছে তোমার কাছাকাছি এলাকায় আগুন লেগেছে, এরকম জরুরি অবস্থায় কার কার সাথে কিংবা কোন সেবা সংস্থার সাথে যোগাযোগ করবে এবং কিভাবে যোগাযোগ করবে। তো আমরা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে প্রায়ই এই ধরনের ঘটনার সম্মুখীন হই। তখন ওই জরুরি অবস্থায় আমরা কার কার সাথে যোগাযোগ করব এবং কিভাবে ওই পরিস্থিতিটিকে মোকাবিলা করব। তো চলো আমি তোমাদেরকে এই সমস্যাটিরও নমুনা সমাধান দেখিয়ে দিচ্ছি। এ সময় আমি শুরুতেই ফায়ার সার্ভিসকে কল করব। যদি ফায়ার সার্ভিস এর ফোন নাম্বার আমার কাছে না থাকে তাহলে আমি 349 এই জরুরি নাম্বারটিতে কল করে ফায়ার সার্ভিস যাতে সে নির্দিষ্ট ঠিকানায় আসে তার জন্য পুলিশ প্রশাসনকে অনুরোধ করব। এরপর আমি আশেপাশের মানুষকে ডেকে সে আগুন নেভানোর জন্য সর্বাত্মক চেষ্টা করব। এভাবে করেই কিন্তু আমরা আমাদের জীবনে ঘটে যাওয়া এসব সমস্যার সমাধান করতে পারি। এবার চলো আমরা এরপর কি বলা হয়েছে দেখে নেই। এখানে বলা হয়েছে যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য, যে কোনো ধরনের পরিস্থিতিতে অন্যের সাথে যোগাযোগের ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনায় রাখা উচিত বলে তোমার মনে হয় সেগুলো নিচে লেখো। অর্থাৎ আমরা আমাদের দৈনন্দিন জীবনে যেসব পরিস্থিতিগুলোর সম্মুখীন হই সেসব পরিস্থিতিতে অন্যের সাথে যোগাযোগের ক্ষেত্রে আমাদেরকে যেসব বিষয় বিবেচনায় রাখা উচিত বলে মনে করি সেই বিষয়গুলোই এখানে উপস্থাপন করতে হবে। তো চলো আমি তোমাদেরকে এর নমুনা উত্তরটি দেখিয়ে দিচ্ছি। যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য, যে কোনো ধরনের পরিস্থিতিতে অন্যের সাথে যোগাযোগের ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনায় রাখা উচিত বলে আমার মনে হয় তা নিচের ছকে দেওয়া হলো। ব্যক্তির বয়স ও তার সাথে সম্পর্কের ধরন অনুযায়ী সম্বোধন করা, গলার স্বর উচ্চ স্বরে বা অনেক নিচু স্বরে কথা না বলা, ইতিবাচক অঙ্গভঙ্গি হাত পা এবং শারীরিক অঙ্গভঙ্গি এমন থাকা যেন তা অসম্মান না বোঝায়, অন্য ব্যক্তির শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনায় নেওয়া, যে বিষয়ে আলোচনা হচ্ছে সে প্রসঙ্গের মধ্যে থেকে কথা বলা, যে বিষয়ে আলোচনা হচ্ছে সে ব্যাপারে অপর ব্যক্তির মতামত অনুভূতি ও গুরুত্ব বোঝার চেষ্টা করা, এরপর আলোচনার ক্ষেত্রে কতটুকু সময় ব্যয় হচ্ছে তা বিবেচনায় রাখা, চোখের দিকে তাকিয়ে কথা বলার চেষ্টা করা, অযাচিত বা ব্যক্তিগত প্রশ্ন না করা বা আলোচনায় না তোলা, সম্মানজনক শারীরিক দূরত্ব বজায় রাখা, স্থান ও পরিস্থিতির রীতিনীতি বিবেচনা করা। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা ভাষায় মর্যাদার প্রকাশ থেকে আলোচনা করব। এই ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দাও, আর আমাদের চ্যানেলের সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।